আমি একজন অভিনেতাকে টাকা দিয়ে আমার প্রেমিক সেজে থাকতে বলেছিলাম, কারণ আমার সাবেক স্বামী তার প্রেমিকাকে নিয়ে আমাদের ছেলের সুইমিং পুল পার্টিতে এসেছিল। কিন্তু আমাকে নিয়ে হাসাহাসি করতে থাকা মানুষটা কয়েক মিনিটের মধ্যে স্তব্ধ হয়ে গেল যখন আমার ভুয়া প্রেমিক তাকে এমন একটি শিক্ষা দিল যা সে সারা জীবন ভুলতে পারবে না। আমি আর মিস্টার ইয়াসিন টানা 20 বছর একসঙ্গে সংসার করেছি। আমি সবসময় বিশ্বাস করতাম আমাদের দাম্পত্য জীবন সুখের। কলেজ শেষ হওয়ার পর যখন সে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, তখন যেমন বিশ্বাস করেছিলাম তেমনি আমাদের 4 সন্তান জন্মের পরও মনে হয়েছিল আমরা একটি পরিপূর্ণ পরিবার। কিন্তু কয়েক মাস আগে আমার সেই বিশ্বাস এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যায়। সেদিন আমি আমাদের 6 মাসের ছোট মেয়ে আয়রাকে কোলে নিয়ে বসেছিলাম। হঠাৎ মিস্টার ইয়াসিনের মোবাইল ফোনে একটি বার্তা ভেসে উঠল। প্রেরকের নাম ছিল রুহানি। কৌতূহল থেকে ফোনটি হাতে নিয়ে বার্তাটি পড়তে আমার বুকটা কেঁপে উঠল। আমি সঙ্গে সঙ্গে ইয়াসিনের কাছে জানতে চাইলাম বিষয়টা কি। সে একটু বিচলিত হলো না, বরং ঠান্ডা গলায় বলল, আমি এখন রুহানির সঙ্গে সম্পর্কে আছি। 1 বছরেরও বেশি সময় ধরে আমাদের সম্পর্ক চলছে। এমন একজন নারীর সঙ্গে আর জীবন কাটাতে চায় না যে এখন আর আমার কাছে আকর্ষণীয় নয়। রুহানি ছিল তার অফিসের ব্যক্তিগত সেক্রেটারি। সে ছিল লম্বা, স্মার্ট, সুন্দরী এবং ইয়াসিনের চেয়ে প্রায় 10 বছরের ছোট। সবচেয়ে নির্মম সত্যটা ছিল অন্য জায়গায়। আমি তখন আমাদের ছোট মেয়েকে গর্ভে ধারণ করেছিলাম, আর সেই সময় থেকেই সে অন্য একজন নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল। আমার মনে হচ্ছিল কেউ যেন আমার বুকের ভেতর থেকে হৃদয়টা ছিঁড়ে নিয়ে গেছে। এরপর শুরু হলো বিবাহ বিচ্ছেদের দীর্ঘ লড়াই। জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর একটি ছিল সেটি। সময় গড়িয়ে গেল। আমাদের বড় ছেলে মাহিরের 15তম জন্মদিন সামনে চলে এলো। তার একটা ইচ্ছা ছিল ঢাকার অদূরে সাভারের একটি রিসোর্টে পরিবারের সবাই এবং বন্ধুদের নিয়ে একটি বড় সুইমিং পুল পার্টি করবে। ছেলের মুখের হাসির জন্য আমি সব আয়োজন নিজেই করলাম। কিন্তু অনুষ্ঠানের ঠিক 2 দিন আগে আমার ফোনে মিস্টার ইয়াসিনের একটি বার্তা এলো, আমি রুহানিকেও নিয়ে আসব, সেও এখন আমার পরিবারের একজন। বার্তাটি পরে আমার বুকের ভেতরটা আবারও মোচড় দিয়ে উঠল। আমি বুঝতে পারছিলাম সে ইচ্ছা করে আমাকে অপমান করতে চাইছে। সেদিনই সিদ্ধান্ত নিলাম এবার তাকে দেখিয়ে দেব। সে চলে যাওয়ার পর আমার জীবন থেমে যায়নি। আমি ঢাকার একটি অভিনয় সংস্থার সঙ্গে যোগাযোগ করলাম। তারা আমার জন্য আরিয়ান নামে একজন পেশাদার অভিনেতাকে পাঠালো, যে একদিনের জন্য আমার প্রেমিকের অভিনয় করতে রাজি হলো। প্রথমবার আরিয়ানকে দেখে আমি কিছুক্ষণ নির্বাক হয়েছিলাম। সে ছিল লম্বা, সুদর্শন, ভদ্র এবং আত্মবিশ্বাসী। মনে হচ্ছিল এমন একজন মানুষ কখনোই আমার মতো একজন তালাকপ্রাপ্ত 4 সন্তানের মায়ের প্রেমিক হতে পারে না। আমি পরিকল্পনাটা বাতিল করতে চেয়েছিলাম, কিন্তু আরিয়ান হালকা হেসে বলল, আপনি কি চান না আপনার সাবেক স্বামী নিজের চোখে দেখুক যে আপনি তাকে ছাড়া সুখে আছেন? তার কথায় আমি নতুন করে সাহস পেলাম। অবশেষে মাহিরের জন্মদিনের দিন চলে এলো। আমি আরিয়ানের পাশে দাঁড়িয়ে অতিথিদের স্বাগত জানাচ্ছিলাম। ঠিক তখনই মিস্টার ইয়াসিন আর রুহানি আমাদের দিকে এগিয়ে এলো। আমাদের দুজনকে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখে ইয়াসিন হো হো করে হেসে উঠল। তারপর সবার সামনে আমাকে অপমান করে বলল, ও তোমার প্রেমিক? অসম্ভব, আয়নায় নিজের চেহারাটা কখনো দেখেছ? কথাগুলো শুনে আমার চোখে পানি চলে এসেছিল। ঠিক তখনই আরিয়ান মৃদু হেসে সবার সামনে এগিয়ে গেল। সে ইয়াসিনের হাতে একটি সুন্দর মোড়ানো উপহারের বাক্স তুলে দিয়ে বলল, এটা মাহিরের জন্য আর তার বাবার জন্য। ভেতরে একটি ছোট্ট উপহার আছে। ইয়াসিন কৌতূহল নিয়ে বাক্সটি খুলল। ভেতরের জিনিসটি দেখার সঙ্গে সঙ্গে তার মুখের রং মুহূর্তে বদলে গেল। সে একেবারে ফ্যাকাশে হয়ে গেল, যেন জীবন্ত মানুষ নয়, একটি ভূত দাঁড়িয়ে আছে। পরের মুহূর্তেই সে এত জোরে চিৎকার করে উঠল যে রিসোর্টে সবাই তার দিকে তাকিয়ে গেল। আর আমি আর আমার মুখের হাসি কোনোভাবেই থামাতে পারছিলাম না। ইয়াসিনের সেই হৃদয় বিদারক চিৎকারে পুরো রিসোর্ট যেন মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে গেল। কয়েক সেকেন্ড আগেও যেখানে হাসি, আনন্দ আর বাচ্চাদের পানিতে ঝাপাঝাপি শব্দে চারদিক মুখর ছিল, সেখানে এখন সবাই বিস্মিত চোখে শুধু ইয়াসিনের দিকেই তাকিয়ে আছে। তার হাত কাঁপছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, আর উপহারের বাক্সটি যেন হাত থেকে পড়ে যাওয়ার উপক্রম। রুহানি হতভম্ব হয়ে দ্রুত তার কাছে এগিয়ে গেল। সে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে? এমন চিৎকার করলে কেন? কিন্তু ইয়াসিন কোনো উত্তর দিতে পারল না। তার চোখ স্থির হয়েছিল বাক্সের ভেতরের ছোট্ট জিনিসটির দিকে। আশেপাশে দাঁড়িয়ে থাকা অতিথিদের কৌতূহল আরো বেড়ে গেল। সবাই চেষ্টা করছে বোঝার এমন কি ছিল ওই বাক্সে যা একজন আত্মবিশ্বাসী মানুষকে মুহূর্তের মধ্যে ভেঙে ফেলতে পারে। আমি দূর থেকে সবকিছু দেখছিলাম। এতদিন ধরে যে মানুষটা আমাকে ছোট করেছে, আমার আত্মসম্মানকে বারবার আঘাত করেছে, তাকে আজ প্রথমবার অসহায় দেখাচ্ছিল। তবু আমার ভেতরে কোনো প্রতিশোধের উল্লাস ছিল না, বরং মনে হচ্ছিল সত্যের সামনে দাঁড়ালে মানুষ যত বড়ই হোক, একদিন না একদিন তাকে মাথা নত করতেই হয়। অতিথিদের মধ্যে কেউ একজন এগিয়ে এসে বাক্সের ভেতরটা দেখলো, তারপর আরেকজন। মুহূর্তেই চারদিকে ফিসফাস শুরু হয়ে গেল। বাক্সের ভেতরে ছিল একটি পুরনো ফ্রেমে বাঁধানো পারিবারিক ছবি। ছবিটিতে আমি, ইয়াসিন এবং আমাদের 4 সন্তান একসঙ্গে দাঁড়িয়ে হাসছিলাম। ছবির নিচে সুন্দর করে লেখা ছিল, যে মানুষ নিজের পরিবারকে সম্মান করতে জানে না, সে কখনো অন্য কাউকে সত্যিকারের সম্মান করতে পারে না। আর তার নিচে ছোট্ট একটি খাম। ইয়াসিন কাপা হাতে খামটি খুলতে একটি কাগজ বেরিয়ে এলো। সেখানে লেখা ছিল, এই উপহারটি
তোমার জন্য নয়, তোমার বিবেকের জন্য। যদি সেটা এখনো বেঁচে থাকে তাহলে একদিন এই ছবির দিকে তাকিয়ে বুঝবে তুমি কি হারিয়েছ। কাগজটি পড়তে ইয়াসিনের মুখ আরো বিবর্ণ হয়ে গেল। এতক্ষণ যে মানুষটা সবার সামনে আমাকে অপমান করছিল সে এখন একটি কথাও বলতে পারছে না। রুহানি কাগজটি তার হাত থেকে নিয়ে পড়লো। পড়া শেষ হতেই তার মুখ থেকেও হাসি মিলিয়ে গেল। অতিথিদের মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়ল। কেউ বলছিল এত সুন্দর একটা পরিবার ছিল, আবার কেউ ফিস ফিস করে বলছিল নিজের স্ত্রী আর সন্তানদের সঙ্গে এমন বিশ্বাসঘাতকতা করা সত্যি লজ্জার। ইয়াসিন যেন পরিস্থিতি সামাল দিতে মরিয়া হয়ে উঠল। সে জোর করে হেসে বলল, এসব নাটক করে কোনো লাভ নেই। অতীত নিয়ে বেঁচে থাকলে ভবিষ্যৎ গড়া যায় না। কিন্তু তার কণ্ঠে আগের সে দৃঢ়তা ছিল না। কথাগুলো বলার সময় বোঝা যাচ্ছিল সে নিজের অস্বস্তি লুকানোর চেষ্টা করছে। ঠিক তখনই আরিয়ান শান্তভাবে সামনে এগিয়ে এলো। তার কণ্ঠে রাগ ছিল না, ছিল শুধু আত্মবিশ্বাস। ও বলল, মিস্টার ইয়াসিন, আপনি ঠিকই বলেছেন, অতীত নিয়ে বেঁচে থাকা উচিত নয়, কিন্তু নিজের করা অন্যায়ের দায় এড়িয়ে যাওয়া উচিত নয়। আজ এখানে আপনার ছেলে মাহিরের জন্মদিন। এই দিনটা তার জন্য আনন্দের হওয়ার কথা ছিল, অথচ আপনি নিজের অহংকারের কারণে আবারও তার মাকে অপমান করার চেষ্টা করলেন। আরিয়ানের কথা শুনে চারপাশে নীরবতা নেমে এলো। কেউ একটি শব্দও বলছিল না। মাহির এতক্ষণ দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। হঠাৎ সে ধীরে ধীরে সামনে এসে বাবার দিকে তাকালো। তার চোখে জল চিকচিক করছে। ও বলল, বাবা, আজ আমার জন্মদিন। আমি শুধু চেয়েছিলাম আমরা সবাই ঝগড়া না করে একটা দিন একসঙ্গে থাকবো, কিন্তু তুমি আবারও মাকে কাঁদালে। রুহানি চারপাশের মানুষের দৃষ্টিতে অস্বস্তি বোধ করতে লাগলো। এতক্ষণ সে নিজেকে খুব আত্মবিশ্বাসী ভাবছিল, কিন্তু এখন মনে হচ্ছিল সবাই যেন তাকে বিচার করছে। সে নিচু গলায় ইয়াসিনকে বলল, চলো এখান থেকে চলে যাই। কিন্তু ঠিক তখনই আরিয়ান আবার বলল, 1 মিনিট, যাওয়ার আগে একটা কথা শুনে যান। একজন নারীকে তার বয়স, চেহারা বা সন্তান থাকার জন্য ছোট করা খুব সহজ, কিন্তু একজন সত্যিকারের পুরুষ কখনো কোনো নারীর আত্মসম্মান নিয়ে খেলতে পারে না। আজ আপনি যাকে নিয়ে হাসছেন সেই নারী 20 বছর ধরে আপনার পাশে দাঁড়িয়ে সংসার, সন্তান আর আপনার স্বপ্নকে আগলে রেখেছিলেন। সেই ইতিহাস মুছে ফেলা যায় না। কথাগুলো শেষ হতে অতিথিদের মধ্যে কয়েকজন হাততালি দিয়ে উঠল। ধীরে ধীরে সেই হাততালি আরো জোরালো হতে লাগলো। আমি অবাক হয়ে চারদিকে তাকালাম। এতদিন যাদের সামনে নিজেকে দুর্বল মনে হতো, আজ তারাই আমার পাশে দাঁড়িয়েছে। ইয়াসিন মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। জীবনে প্রথমবার হয়তো সে বুঝতে পারলো মানুষকে অপমান করে কখনো সম্মান পাওয়া যায় না। কিন্তু ঘটনাটি এখানেই শেষ হয়নি, কারণ ঠিক সেই মুহূর্তে রিসোর্টের প্রবেশদ্বার দিয়ে একজন মধ্যবয়সী ভদ্রলোক দ্রুত ভেতরে ঢুকলেন। তাকে দেখে আরিয়ানের মুখের অভিব্যক্তি বদলে গেল। ভদ্রলোক সরাসরি ইয়াসিনের সামনে গিয়ে বললেন, মিস্টার ইয়াসিন, আপনাকে অনেকক্ষণ ধরে খুঁজছি, আপনার সঙ্গে জরুরি কিছু হিসাব মিলাতে হবে। লোকটির কথা শুনে ইয়াসিনের চোখে এবার সত্যিকারের ভয়ের ছাপ ফুটে উঠল। আমি বুঝতে পারছিলাম না তিনি কে, কিন্তু তার পরের কথাই আমাদের সবার জীবন নতুন মোড়ে নিয়ে যেতে চলেছে। রিসোর্টের সুইমিং পুলের চারপাশে তখনও নিস্তব্ধতা বিরাজ করছে। কয়েক মিনিট আগেও যেখানে জন্মদিনের আনন্দে সবাই ব্যস্ত ছিল, সেখানে এখন প্রতিটি চোখ নিবন্ধ মিস্টার ইয়াসিনের দিকে। তার মুখে কোনো রং নেই, ঠোঁট শুকিয়ে গেছে আর কপাল বেয়ে ঘাম ঝরছে। রহস্যময় মধ্যবয়সী ভদ্রলোকটি তার সামনে দাঁড়িয়ে আছেন অত্যন্ত শান্তভাবে, কিন্তু তার চোখের দৃষ্টিতে এমন এক দৃঢ়তা ছিল যা দেখে বোঝাই যাচ্ছিল তিনি কোনো সাধারণ মানুষ নন। রুহানি বারবার ইয়াসিনের মুখের দিকে তাকাচ্ছিল। এতদিন ধরে সে যে আত্মবিশ্বাসী, সবকিছু নিয়ন্ত্রণে রাখা মানুষটিকে দেখেছে, আজ তার সেই চেহারার সঙ্গে এই ভীত মানুষটির কোনো মিল খুঁজে পাচ্ছিল না। আশেপাশের অতিথিরাও কৌতূহলী হয়ে ধীরে ধীরে আরো কাছে এগিয়ে এলেন। সবাই জানতে চাইছিলেন এমন কি সম্পর্ক এই লোকটির সঙ্গে ইয়াসিনের, যে তাকে দেখে সে প্রায় ভেঙে পড়েছে। লোকটি ধীর কণ্ঠে বললেন, মিস্টার ইয়াসিন, আমি আপনার সঙ্গে ফোনে বহুবার যোগাযোগ করার চেষ্টা করেছি, প্রতিবারই আপনি এড়িয়ে গেছেন। আজ ভাগ্য ভালো, নিজে আপনাকে পেয়ে গেলাম। ইয়াসিন জোর করে হাসার চেষ্টা করলো। সে চারপাশে তাকিয়ে বলল, এখন আমার ছেলের জন্মদিন, অন্য কোনো দিন কথা বলি। কিন্তু লোকটি একটুও নড়লেন না, বরং তিনি কোটের ভেতর থেকে একটি মোটা ফাইল বের করে সবার সামনে তুলে ধরলেন। ফাইলটির উপর বড় অক্ষরে লেখা ছিল আইনি নোটিশ। শব্দ দুটি পড়তে ইয়াসিনের বুক যেন ধক করে উঠল। রুহানি অবাক হয়ে ফাইলটির দিকে তাকিয়ে রইল। সে আস্তে করে বলল, ইয়াসিন, ব্যাপারটা কি? তুমি তো আমাকে কখনো এসব বলনি। লোকটি এবার নিজের পরিচয় দিলেন। তিনি বললেন, আমার নাম ব্যারিস্টার রাশেদ করিম। আমি এমন একজন মানুষের আইনজীবী যিনি গত কয়েক মাস ধরে আপনার বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু তিনি শেষবারের মতো চেয়েছিলেন আপনাকে প্রকাশ্যে সত্য কথা বলার একটি সুযোগ দিতে। কথাটি শুনে চারপাশে আবারও ফিসফাস শুরু হয়ে গেল। কেউ ভাবছিল ব্যবসায়িক প্রতারণার মামলা, কেউ ভাবছিল ঋণের ঝামেলা, কিন্তু আমি বুঝতে পারছিলাম না এইসবের সঙ্গে আমার জীবনের সম্পর্ক কোথায়। ইয়াসিন এবার রাগ দেখানোর চেষ্টা করলো। সে গলা উঁচু করে বলল, আপনার সাহস হলো কি করে আমার ব্যক্তিগত অনুষ্ঠানে এসে নাটক করার? ব্যারিস্টার রাশেদ শান্ত গলায় উত্তর দিলেন, নাটক আমি করছি না মিস্টার ইয়াসিন, নাটক তো আপনি গত 1 বছর ধরে করে এসেছেন। একদিকে স্ত্রীকে সুখী সংসারের স্বপ্ন দেখিয়েছেন, অন্যদিকে অফিসের কর্মচারীর সঙ্গে গোপন সম্পর্ক চালিয়েছেন। শুধু তাই নয়, সেই সম্পর্ক টিকিয়ে রাখতে কোম্পানির অর্থ অপব্যবহার করেছেন। কথাটি শুনে অতিথিদের মুখে বিস্ময় ছড়িয়ে পড়ল। রুহানি যেন বজ্রাহত হয়ে গেল। সে কাপা কণ্ঠে বলল, কোম্পানির টাকা? ইয়াসিন
ইয়াসিন উনি কি বলছেন? ইয়াসিন তাড়াতাড়ি উত্তর দিল, সব মিথ্যা, আমাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। কিন্তু ব্যারিস্টার রাশেদ কোনো তর্কে গেলেন না। তিনি ফাইল থেকে কয়েকটি নথি বের করে সবার সামনে তুলে ধরলেন। সেখানে কোম্পানির ব্যাংক হিসাব, বিল, ভুয়া খরচের কাগজপত্র এবং কিছু স্বাক্ষর করা নথির কপি ছিল। তিনি বললেন, এই নথিগুলো আদালতে জমা দেওয়ার জন্য প্রস্তুত। আজ শুধু আপনাকে জানিয়ে দিতে এসেছি, আর পালানোর সুযোগ নেই। রুহানির মুখের হাসি মুহূর্তে মিলিয়ে গেল। সে এতদিন বিশ্বাস করত ইয়াসিন তার জন্য সবকিছু ছেড়ে দিয়েছে, কারণ সে তাকে সত্যিই ভালোবাসে। কিন্তু এখন তার মনে সন্দেহের ঝড় উঠেছে। সে আস্তে করে বলল, ইয়াসিন তুমি কি আমার জন্য মিথ্যা বলেছিলে? ইয়াসিন এবার উত্তর দিতে পারল না। তার নীরবতায় যেন সব প্রশ্নের উত্তর হয়ে দাঁড়ালো। আমি দূর থেকে দাঁড়িয়ে সব দেখছিলাম। মনে হচ্ছিল আল্লাহর বিচার সত্যি কত অদ্ভুত। আমি কোনোদিন চাইনি ইয়াসিন ধ্বংস হয়ে যাক। আমি শুধু চেয়েছিলাম সে যেন বুঝতে পারে একজন স্ত্রীকে অপমান করার কষ্ট কত গভীর। কিন্তু আজ তার জীবনের আরো বড় সত্যিগুলো একে একে সবার সামনে উন্মোচিত হচ্ছে। আমার ভেতরে প্রতিশোধের আনন্দ নয়, বরং এক ধরনের শূন্যতা কাজ করছিল। 20 বছরের সংসারের স্মৃতি বারবার চোখের সামনে ভেসে উঠছিল। ঠিক তখনই আরিয়ান আমার পাশে এসে খুব আস্তে করে বলল, আপনি শক্ত থাকুন, আজ আপনার কান্নার দিন নয়, আজ আপনি মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। তার কথাগুলো আমার বুকের ভেতরে সাহস জাগিয়ে তুলল। আমি চোখের পানি মুছে সোজা হয়ে দাঁড়ালাম। এতদিন পরে প্রথমবার মনে হলো আমি আর আগের সেই ভেঙে পড়া নারী নই। এদিকে মাহির সবকিছু নীরবে দেখছিল। সে ধীরে ধীরে বাবার সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখে হতাশা স্পষ্ট। সে বলল, বাবা, আজ যদি তুমি আমার জন্মদিনটা নষ্ট না করতে, তাহলে হয়তো আমি তোমাকে এখন আগের মতো সম্মান করতে পারতাম। কথাটি শুনে ইয়াসিন মাথা নিচু করে ফেললো। চারপাশে এত মানুষ, অথচ তাকে রক্ষা করার মতো একটি কথাও কেউ বলল না। ঠিক সেই সময় ব্যারিস্টার রাশেদ আরেকটি খাম বের করে ইয়াসিনের হাতে দিলেন। তিনি বললেন, এটা আদালতের সমন্বয়। এর ভেতরে এমন একজন মানুষের লেখা একটি চিঠি আছে যার নাম শুনলে আপনার রাতের ঘুম উড়ে যাবে। কথাটি বলে তিনি ধীরে ধীরে সরে দাঁড়ালেন। ইয়াসিন কাপা হাতে খামটি খুলতে শুরু করলো। খামের ভেতরে একটি চিঠি বেরিয়ে এলো। চিঠির প্রথম লাইন পড়তেই তার চোখ বিস্ফারিত হয়ে গেল। সে অবিশ্বাসের দৃষ্টিতে আরিয়ানের দিকে তাকালো। আরিয়ান শুধু মুচকি হেসে বলল, এবার বুঝলেন তো, আমি শুধু একজন ভাড়া করা অভিনেতা নয়। ইয়াসিনের হাত থেকে চিঠিটি মাটিতে পড়ে গেল। আর সেই চিঠিতে লেখা নামটি দেখে আমি নিজেও হতবাক হয়ে গেলাম। গল্পটি কেমন লাগলো জানাবেন। এটি ছিল গল্পের প্রথম পর্ব। আর পরবর্তী পর্বটি শুনতে চাইলে অবশ্যই একটি কমেন্ট করবেন। ধন্যবাদ।